প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি পরিসংখ্যান বিভাগের ফোর্থ ইয়ার ছেলেদের ক্লাস নিব। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে চলো আমরা শুরু করি। তোমাদের আজকের কোর্স নাম্বার হচ্ছে স্ট্যাট 243611। তোমাদের কোর্স টাইটেল ইকোনোমেট্রিক্স। ইকোনোমেট্রিক্স এর উপরে আমরা এর আগে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। আমরা এটার বেসিক গুলো শিখেছি, ইকোনোমেট্রিক মডেল, ম্যাথমেটিক্যাল মডেল, এগুলো ডিফারেন্স গুলো শিখেছি। আর হচ্ছে হেটারোস্কেডাস্টিসিটি আমরা ডিটেইলস আলোচনা করেছি, তোমাদের মনে আছে। ওখানে প্যারামিটার এস্টিমেশন, ব্লু আনবায়াসড এস্টিমেটর, বেসলিনিয়ার, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা মাল্টিকোলিনিয়ারিটি শুরু করেছিলাম, যেটা ছিল গত ক্লাসে আমরা মাল্টিকোলিনিয়ারিটি শুরু করেছি। মাল্টিকোলিনিয়ারিটি ডেফিনিশন, টাইপস, কনসিকুয়েন্সেস, সোর্সেস, এগুলো আমরা দেখেছি। এখন আমরা মাল্টিকোলিনিয়ারিটির আরো কিছু বিষয় আজকে একটু দেখি। যে তোমাদের মনে আছে যে মাল্টিকোলিনিয়ারিটিটা আসলে কি ছিল, যে কোন একটা রিগ্রেশন মডেলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। দুই বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে যদি কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রিলেশন হয়, তখন আমরা বলি মাল্টিপল রিগ্রেশন। আর এই যে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো যে দুইটা বা তার বেশি থাকে, তাদের মধ্যে যে লিনিয়ার রিলেশনশিপ থাকে, সেটাকে আমরা বলি মাল্টিকোলিনিয়ারিটি। The term multicollinearity refers to a situation in which there is an exact linear or non-linear relation among two or more of the input variables. Input variable গুলো actually এখানে independent variable. তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো এখানে ইনপুট ভেরিয়েবল। হকিন্স 1983 তে এই কথাটি বলেছেন। তো usually arise multicollinearity as by mistake or lack of understanding. For example, the user feels x1, x2 are important and that their sum is also important. ঠিক আছে, এখানে x3 is equal to x1 plus x2 is also included. Clearly, there is no additional information in x3 and hence one of these variables should be selected. Consider the following multiple regression model y is equal to x beta plus epsilon. Y কে আমরা বলবো এখানে n by 1 vector of response. X is an n by p matrix of the regression variable. Beta is a p by 1 vector of unknown constant. And epsilon is an n by 1 vector of random errors. যতগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে ততগুলো কিন্তু এপসিলন থাকবে। সেই জন্য y যেহেতু n by 1 vector of response, একইভাবে epsilon is an n by 1 vector of random errors. এবং এটা সবসময় আমরা বলি যে নরমালি ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 and variance sigma square. এরর টার্মটা সবসময় নরমালি ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 and variance sigma square. It will be convenient to assume that the regression variables are standardized. Consequently, x prime x is an p by p matrix হবে of correlation between regressors, and xs y is an p by 1 vectors of correlation between the regressor and response. তাহলে এখানে আমরা মাল্টিকোলিনিয়ারিটির যেটা হয় মাল্টিপল রিগ্রেশন মডেলের আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিলাম। নেক্সট আমরা যাচ্ছি 8 ways to detect multicollinearity. আমরা কিভাবে মাল্টিকোলিনিয়ারিটি ডিটেক্ট করতে পারি তার কতগুলো ওয়ে আছে। এখানে আমরা 8টা ওয়ে নিয়ে আলোচনা করব যে কিভাবে মাল্টিকোলিনিয়ারিটি ডিটেক্ট করা যায়। তো দেখো, মাল্টিকোলিনিয়ারিটি is an effect
can affect any regression model with more than one predictor. It occurs when two or more predictor variables overlap so much in what they measure that their effects are indistinguishable. তার ইফেক্ট গুলো যখন আমরা আলাদা করে করতে না পেরে দেখা যায় যে তাদের মধ্যে কোনো রিলেশন আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল গুলোর মধ্যে যখন দেখা যাচ্ছে যে রিলেশন আছে তখনই অ্যাকচুয়ালি মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করে। ইন্ডিপেন্ডেন্ট ইফেক্ট তো আছেই, এছাড়াও যদি তাদের একত্রে কোনো ইফেক্ট পাওয়া যায় তাদের মধ্যে কোনো রিলেশন, তখন সেখানে দেখা যাবে যে মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করেছে। তাহলে one popular detection method is based on the bivariate correlation. Bivariate correlation বলতে বোঝাচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে পারস্পরিক যে কোরিলেশন থাকবে x1 এর সাথে x2, x2 এর সাথে x3 এরকম যে রিলেশন থাকবে, তো তখন যদি তাদের মধ্যে দেখা যায় যে bivariate correlation between two predictor variables if it above 0.8, that is actually পারফেক্ট এর কাছাকাছি, আমরা যদি দেখি যে হাই কোরিলেটেড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো তারা নিজেদের মধ্যে হাইলি কোরিলেটেড, যেটা 0.8 এর চেয়ে বেশি, তখন তাকে আমরা বলি যে সেখানে মাল্টিকোলিনিয়ারিটি আছে। এটা আমরা আগেও বলেছি, the rule of thumb says you have multicollinearity or 0.7 or 0.9 or some other high number. 0.8 হতে পারে, 0.7 বা 0.8, 0.9 যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে এরকম কোরিলেশন থাকে যে কোরিলেশন রেশিও কোরিলেশন কোএফিসিয়েন্টের মান হবে 0.8 বা তার কাছাকাছি, তখন আমরা বলতে পারি যে এই রিগ্রেশন ইকুয়েশনের মধ্যে মাল্টিকোলিনিয়ারিটি আছে। তো এটা একটা মেইন কারণ যে কিভাবে মেইন ডিটেকটিভ মেথড যেটা আমরা বলছি যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে কোরিলেশন যদি হাইলি কোরিলেটেড হয় তখন আমরা বলবো মাল্টিকোলিনিয়ারিটি ইজ সাসপেক্টেড। দেন আলাদা আরো 7টা কারণ আছে, আমরা বলেছি এই ডিটেকটিভ মেথড, এখানে একটা বললাম, আরো 7টা ইন্ডিকেটর আছে। সেটা হচ্ছে যে যদি দেখা যায় যে ভেরি হাই স্ট্যান্ডার্ড এরর ফর রিগ্রেশন কোএফিসিয়েন্ট, আমরা তো স্ট্যান্ডার্ড এরর বের করি, রিগ্রেশন কোএফিসিয়েন্ট গুলোর মিন বের করি, ভেরিয়েন্স বের করি, তারপরে সেটাকে স্ট্যান্ডার্ড এরর বের করি। তো যদি দেখা যায় যে রিগ্রেশন কোএফিসিয়েন্টস এর স্ট্যান্ডার্ড এররটা মানটা অনেক বেশি, তখন আমরা বলবো যে সেখানে মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করছে। এটা একটা ইন্ডিকেটর। নাম্বার 2, আমরা প্রথমে বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে যদি লিনিয়ার রিলেশনশিপ থাকে তাহলেও মাল্টিকোলিনিয়ারিটি থাকতে পারে। আর আরেকটা কি বললাম যে যদি রিগ্রেশন কোএফিসিয়েন্টের ভ্যারিয়েন্স অনেক বেশি বা স্ট্যান্ডার্ড এররটা অনেক বেশি হয় তাহলেও সেখানে মাল্টিকোলিনিয়ারিটি থাকতে পারে। আরেকটা কারণ হচ্ছে ওভারঅল মডেল ইজ সিগনিফিক্যান্ট বাট নন অফ দ্য কোএফিসিয়েন্টস আর, অর্থাৎ যদি পুরো মডেলটাই আমরা সিগনিফিক্যান্ট, আমরা কি করি সিগনিফিকেন্সি টেস্ট করি, দেখা যায় যে এখানে আমরা একটা ওয়ে বলেছি যে remember that a p-value for a coefficient test whether the unique effect of that predictor on y is 0 if all predictors overlap in what they measure. There is little unique effect even if the predictors as a group have an effect on y. Significant যদি হয় টেস্ট, আমরা রিগ্রেশন মডেলটা কোএফিসিয়েন্ট ওভারঅল মডেল টেস্ট করি, সেটা টেস্ট করি, সেখানে আমরা যদি দেখি যে ইজ সিগনিফিক্যান্ট, তখন আমরা বলি যে সেখানে মাল্টিকোলিনিয়ারিটি। লার্জ চেঞ্জ ইন কোএফিসিয়েন্ট হোয়েন অ্যাডিং প্রেডিক্টরস, আমরা যদি কোনো প্রেডিক্টরস আর কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট টু অফ ইচ আদার, their coefficient would not change at all when you add or remove one, but the more they overlap, the more drastically their coefficient will change. তো দেখা যায় যে কোএফিসিয়েন্ট আমরা যদি কোনো প্রেডিক্টর অ্যাড করি তখন যদি কোএফিসিয়েন্টের অনেক বেশি চেঞ্জ হয়, সেটা দিয়েও আমরা বুঝতে পারি যে সেখানে মাল্টিকোলিনিয়ারিটি আছে। নাম্বার 4, এখানে দেখা যাচ্ছে যে coefficients have signed positive, what you would expect from theory. Be careful here as you don't want to discredit
disregard and unexpected findings as problematic. Not all effects opposite theory indicate a problem with the model. That said, it could be multicollinearity and warrants taking a second look at other indicators. তাহলে কোফিশিয়েন্টস হ্যাভ সাইন, যদি অপোজিট সাইন থেকে কোফিশিয়েন্ট, তখন আমরা বলতে পারি যে সেখানে মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করেছে। কারণ আমরা দেখি যে রিগ্রেশন কোফিশিয়েন্ট গুলো কিন্তু সাইন গুলো এখানে ইম্পর্টেন্ট একটা বিষয়। Coefficient of different samples are widely different. আমরা যদি দেখি যে আমরা যদি অনেক লার্জ স্যাম্পল নিয়ে কাজ করি, তখন আমরা কি করি, দুই ভাগ করে নিই অনেক ক্ষেত্রে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি coefficient of two models could be a sign of multicollinearity. Widely different, যদি দুইটা অনেক বড় ডাটা নিয়ে কাজ করে আমরা দুই ভাগ করে কাজ করছি, তাহলে আমরা দুইটা মডেল সেট করি। দুইটা মডেল সেট করার পরে আমরা কিন্তু আলাদা আলাদা কোএফিসিয়েন্ট পাচ্ছি দুইটা মডেলের জন্য। এবং যদি দেখা যায় যে এই কোএফিসিয়েন্ট গুলো অনেক ডিফার করছে একটা থেকে আরেকটা, সেক্ষেত্রেও আমরা ধরে নিতে পারি যে সেখানে মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করেছে। তাহলে আমরা কিন্তু মোট 6টা পয়েন্ট এখানে দেখলাম। নাম্বার 1 থেকে 1 আমরা আলাদা বলেছিলাম যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যদি লিনিয়ার রিলেশন হয়, তারপর থেকে 2, 3, 4, 5 আমরা এগুলো আলোচনা করলাম। কোএফিসিয়েন্ট অফ ডিফারেন্ট স্যাম্পল আর ওয়াইডলি যদি ডিফারেন্ট থাকে, তখনও কিন্তু আমরা বলবো যে এটা লার্জ স্যাম্পলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর অনেক বড় স্যাম্পল নিয়ে আমরা যখন কাজ করি, তখন পুরোটা নিয়ে একসাথে কাজ করা সম্ভব হয় না। তখন কি করা হয়, দুইটা ভাগে ভাগ করে নেওয়া হয়, দুইবার, অনেক ক্ষেত্রে 3 ভাগে করা হয়। তো সেই ক্ষেত্রে আলাদা আলাদা মডেল স্পেসিফাই করি আমরা, এবং আলাদা আলাদা কোএফিসিয়েন্ট গুলো ডিটারমাইন করা হয়। এবং যদি এই কোএফিসিয়েন্ট গুলোর মানগুলো যদি অনেক বেশি ভ্যারি করে, অনেক বেশি ডিফারেন্ট হয়, তখন আমরা বলবো যে মাল্টিকোলিনিয়ারিটি এক্সিস্টেড। হাই ভ্যারিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর, ভিআইপি যেটাকে বলা হয়, হ্যাঁ, ভ্যারিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর এন্ড লো টলারেন্স, these two useful statistics are reciprocal to each other. তার মানে কি, এই দুইটা স্ট্যাটিস্টিক্স, একটা হচ্ছে ভিআইএফ আর হচ্ছে লো টলারেন্স। ভিআইএফ যদি বেশি হয় তখন টলারেন্স কম হবে, আবার ভিআইএফ যদি কম হয় তখন টলারেন্স বেশি হবে। So either a high VIF or a low tolerance is indicative of multicollinearity. VIF is a direct measure of how much the variance of the coefficient, that is its standard error, is being inflated due to multicollinearity. অর্থাৎ VIF দ্বারা আমরা কি করি, যে মাল্টিকোলিনিয়ারিটির কারণে ভ্যারিয়েন্স অফ কোএফিসিয়েন্টটা ডিরেক্টলি মেজার করা যায়, ঠিক আছে? মাল্টিকোলিনিয়ারিটির কারণে যে ইফেক্টটা পড়বে, সেটার কারণে যে ভ্যারিয়েন্সটা আমরা পাবো, কোএফিসিয়েন্টের ভ্যারিয়েন্স কিন্তু ভিআইএফ দ্বারা ডাইরেক্ট মেজার করা হচ্ছে। তো এটা একটা মানে মেথড যেটার মাধ্যমে আমরা মাল্টিকোলিনিয়ারিটি ডিটেক্ট করতে পারি। Number 7, high condition indices. Condition indices are a bit strange. The basic idea is to run a principal component analysis on all predictors. If they have a lot of shared information, the first principal component will be much higher than the last. Their ratio, the condition index, will be high if multicollinearity is present. তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা কি করি, যে lot of shared information, the first principal component will be much higher than the last. তো এটা বের করার পরে, প্রিন্সিপাল কম্পোনেন্ট বের করার পরে ফার্স্টের সাথে যে লাস্টটা আমরা পাবো, দুইটা রেশিও আমরা বের করে সেখানে আমরা যদি অনেক বেশি will be high, যদি মাল্টিকোলিনিয়ারিটি থাকে, তাহলে এটা রেশিওর মানটা অনেক বেশি হবে। এটাকে বলা হচ্ছে কন্ডিশন ইন্ডেক্স। তো এইভাবে আমরা হাই কন্ডিশন ইন্ডিসেস
কন্ডিশন ইন্ডেক্সটা যদি বেশি হয়, কন্ডিশন ইন্ডেক্সটা কাকে বলছি আমরা? প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস ক্ষেত্রে ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট আর লাস্ট প্রিন্সিপাল কম্পোনেন্টের রেশিও নিচ্ছি, এই রেশিওটাকে বলা হচ্ছে কন্ডিশন ইন্ডেক্স। এটা যদি বেশি হয় তখন আমরা বলবো যে মাল্টিকোলিনিয়ারিটি প্রেজেন্ট। তো আমরা মাল্টিকোলিনিয়ারিটির ডিটেকশন কিভাবে ডিটেক্ট করতে পারি তার অনেকগুলো, মোট 8টা ওয়ে আমরা এখন এখানে দেখে নিলাম। তাহলে আমরা কি কি পয়েন্ট দেখলাম আবার একটু দেখে আসি। প্রথমটা ছিল বাইভেরিয়েট কোরিলেশন বিটুইন টু অর প্রেডিক্টর ভেরিয়েবলস। প্রথম ইন্ডিকেটর ছিল এইটা, যে বাইভেরিয়েট কোরিলেশন বের করা দুইটা বা তার বেশি প্রেডিক্টর ভেরিয়েবলস এর মধ্যে যদি এই কোরিলেশনের মানটা বেশি তাহলে আমরা বলবো মাল্টিকোলিনিয়ারিটি এক্সিস্টেড। এরপরে আমরা দেখেছি হাই স্ট্যান্ডার্ড এরর ফর রিগ্রেশন কোফিশিয়েন্ট, এটা দেখলেও আমরা বুঝতে পারবো যে মাল্টিকোলিনিয়ারিটি আছে। তারপরে 3 নম্বরে যেটা ছিল দ্য ওভারঅল মডেল ইজ সিগনিফিক্যান্ট যদি হয় তখন আমরা বলবো মাল্টিকোলিনিয়ারিটি। নাম্বার 3 ছিল লার্জ চেঞ্জ ইন কোফিশিয়েন্ট when adding predictor, প্রেডিক্টর ভেরিয়েবল আমরা অ্যাড করার পরে যদি কোফিশিয়েন্ট গুলো বেশি চেঞ্জ হয় তখন আমরা বলি মাল্টিকোলিনিয়ারিটি এক্সিস্টেড। কোফিশিয়েন্টস হ্যাভ সাইন অপোজিট সাইন, সেটা দিয়েও আমরা বের করতে পারি, মাল্টিকোলিনিয়ারিটি ডিটেক্ট করতে পারি। আর হচ্ছে কোফিশিয়েন্ট অফ ডিফারেন্ট স্যাম্পলস আর ওয়াইডলি ডিফারেন্ট, তখন আমরা বলি মাল্টিকোলিনিয়ারিটি প্রেজেন্ট। হাই ভ্যারিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর এটা থাকে এবং তখন লো টলারেন্স, তখন আমরা বলি মাল্টিকোলিনিয়ারিটি আছে। আর লাস্ট যেটা বলেছি হাই কন্ডিশন ইন্ডিসেস, যেটা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে রেশিও বের করে বলা হয়, যদি রেশিওটা হাই থাকে তাহলে আমরা বলবো মাল্টিকোলিনিয়ারিটি এক্সিস্ট। তোমাদের প্রত্যেকটা আইটেমেই বলা হয়েছে, কারণটা বলেই বলা হয়েছে যে এখানে মাল্টিকোলিনিয়ার এই সব ক্ষেত্রে হাই কন্ডিশন ইন্ডিসেস ক্ষেত্রে মাল্টিকোলিনিয়ারিটি আছে। তোমার টপিকের সাথে সরাসরি বলে দেয় হাই ভ্যারিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর থাকলে মাল্টিকোলিনিয়ারিটি, কোফিশিয়েন্ট যদি আলাদা, এগুলো আলাদা প্রত্যেকটা পয়েন্টের সাথেই তোমাদের বলে দেয়া আছে, যে শুধু পয়েন্ট বলে না, এখানে কিন্তু বলেই দেয়া আছে কোন ক্ষেত্রে মাল্টিকোলিনিয়ারিটি ডিটেক্ট আমরা করতে পারি। তাহলে তোমরা এই মাল্টিকোলিনিয়ারিটি ডিটেকশনের 8টা ওয়ে আমরা দেখলাম, এগুলো তোমরা ভালো মতো মনে রাখবে এবং বোঝার চেষ্টা করো যে সুন্দর করে ব্যাখ্যা করে দেয়া আছে প্রত্যেকটা পয়েন্ট, যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, মাল্টিকোলিনিয়ারিটিকে কেন একটা প্রবলেম বলা হচ্ছে এটা তোমরা আগেও দেখেছো যে আমরা যদি সিম্পলি প্রেডিক্ট y from x variable then মাল্টিকোলিনিয়ারিটি প্রবলেম, ঠিক আছে। we predict the prediction will still be accurate and the overall R square quantifies how well the model predicts the y values. If the goal is to understand how the various x variables impact y, then multicollinearity is a big problem. One problem is that the individual p-value can be misleading. যেটা দিয়ে আমরা টেস্ট করি মাল্টিকোলিনিয়ারিটি এক্সিস্টেন্সটা, সেই ক্ষেত্রে কিন্তু p-value can be misleading. That is, a p-value can be high even though the variable is important. The second problem is that the confidence interval on the regression coefficient will be very wide. Multicollinearity ক্ষেত্রে confidence intervalটা কি হবে? অনেক wide হবে. The confidence interval may be even include 0, which means the one can't even be confident whether an increase in x values is associated with an increase or decreases in y values. তাহলে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কনফিডেন্স ইন্টারভ্যাল 0 হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই এক্স ভ্যালু দ্বারা ওয়াই ভ্যালু কতটুকু ইনফ্লুয়েন্সড হচ্ছে, যে এক্স কতটুকু বাড়লে ওয়াই কতটুকু কমছে বা তাদের মধ্যে রিলেশন, সেটা কিন্তু প্রেডিক্ট করা সম্ভব হয় না যদি মাল্টিকোলিনিয়ারিটি অ্যারেঞ্জ করে থাকে। Because the confidence interval are so wide, excluding a subject or adding a new one can change the coefficient
dramatically and they may even change their sign. কারণ যদি কোয়ান্টিটিতে অনেক বড় হয়ে যায় কনফিডেন্স ইন্টারভ্যালটা, তাহলে কি হতে পারে, কোফিশিয়েন্ট চেঞ্জ হয়ে যেতে পারে, কোফিশিয়েন্ট রিলেশন কোফিশিয়েন্ট চেঞ্জ হয়ে যেতে পারে এবং তাদের সাইনও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। সেজন্য আমরা মাল্টিকোলিনিয়ারিটিকে একটা প্রবলেম হিসেবে বলতে পারি যে এটা থাকলে যে আমাদের বিভিন্ন মডেলের ক্ষেত্রে মাল্টিপল রিগ্রেশন মডেলের ক্ষেত্রে আমাদের সমস্যা হতেই পারে। এর কারণগুলো হচ্ছে এখানে আমরা ব্যাখ্যা করলাম, তোমরা এগুলো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখি সোর্স অফ মাল্টিকোলিনিয়ারিটি, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আবার একটু দেখি দেয়ার আর 4 প্রাইমারি সোর্স অফ মাল্টিকোলিনিয়ারিটি এবং ডাটা কালেকশন মেথড, constraints on the model or in the population, model specification and an over defined model. Mainly এই চারটা কারণে মাল্টিকোলিনিয়ারিটি দেখা যেতে পারে। ডাটা কালেকশন মেথড একটা ইম্পর্টেন্ট বিষয়, constraints on the model এটা অথবা পপুলেশন সিলেক্ট করা একটা বিষয়, মডেল স্পেসিফিকেশন একটা ইম্পর্টেন্ট বিষয়, ওভার ডিফাইন মডেল, এগুলোর কারণে কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি দেখা যেতে পারে। কনসিকুয়েন্স অফ মাল্টিকোলিনিয়ারিটিও আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। উইথ এক্স্যাক্টলি এগুলোর কিছু কনসিকুয়েন্স আমরা গত ক্লাসে যেহেতু বলেছি, এখন আর ডিটেলসে না যাই, তোমরা এগুলো একটু দেখে নিও। এক্সাক্ট লিনিয়ার রিলেশনশিপ, যে আগেও বলেছি যে এক্সপেক্টেড ভেরিয়েবল গুলোর মধ্যে যদি এক্সাক্ট লিনিয়ার রিলেশনশিপ থাকে তখন কিন্তু x prime x singular and estimation of coefficients are standard. Errors is not, so that means x prime x is singular হবে এবং তখন estimation of coefficient errors is not possible. ঠিক আছে, coefficient error estimationটা পসিবল হবে না যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে তোমার এক্সাক্ট লিনিয়ার রিলেশনশিপ থাকে, এটা আমরা আগেও বলেছিলাম। আর for variables that are highly related to one another, the OLS estimator have large variance and covariance, making precise estimation difficult. ঠিক আছে, আর একটা হচ্ছে because of the consequences of point 2, confidence interval tend to much wider, leading to the acceptance of the null hypothesis more readily. এগুলো তোমরা দেখো যে কনসিকুয়েন্স গুলো কি হতে পারে। আরেকটা বলা হয়েছে this is due to the relatively large standard error. লার্জ স্ট্যান্ডার্ড এরর হলে আমরা কিন্তু এটাকে কখনোই ভালো বলতে পারি না। তো মাল্টিকোলিনিয়ারিটি থাকলে এই ইফেক্ট গুলো বা এই কনসিকুয়েন্স গুলো হতে পারে। এখন রেমিডিজ অফ মাল্টিকোলিনিয়ারিটি আমরা দেখি কিভাবে মাল্টিকোলিনিয়ারিটি থেকে দূর করা যায়, সেগুলো আমরা একটু দেখি কি কি মেথড অ্যাপ্লাই করতে পারি। ফার্স্টলি মডেল স্পেসিফিকেশন, আমরা যেগুলো দেখলাম যে আমাদের যে ফলস যে সোর্স গুলো ছিল সেই সোর্স গুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে মাল্টিকোলিনিয়ারিটিতে আমরা মাল্টিকোলিনিয়ারিটি থেকে বের হয়ে আসতে পারবো। তো প্রথমেই বলা হয়েছে যে আমরা ওখানে দেখেছিলাম, দেখো এখানেও বলা হয়েছে মডেল স্পেসিফিকেশন যদি এক্সাক্ট না হয় তাহলে মাল্টিকোলিনিয়ারিটি অ্যারেঞ্জ করতে পারে। সেই জন্য আমরা যখন রেমিডিস অফ মাল্টিকোলিনিয়ারিটি দেখবো প্রথমেই বলা হয়েছে মডেল স্পেসিফিকেশন। তো multicollinearity often caused by choice of model. Therefore, multicollinearity is often caused by the choice of models, such as when two highly correlated regression are used in the regression equation. ঠিক আছে, যখন রিগ্রেশন ইকুয়েশনের মধ্যে two highly correlated regressions থাকবে তখন কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি অ্যারেঞ্জ করে, এটা আমরা আগেও বলেছি। In the situation, some specification of the regression equation may lessen the impact of multicollinearity. One approach to model specification is to redefine the regressors. ঠিক আছে,
তো মডেল স্পেসিফিকেশনটা রিডিফাইন করে নিতে হবে। ফর এক্সাম্পল, x1 and x2 and x3 are nearly linearly dependent. It may be possible to find some function such as x is equal to x1 plus x2 by x3 or x is equal to x1. যখন আমরা দেখি যে x1 x2 আর x3 যদি তারা ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট থাকে, তখন এই ধরনের ফাংশন তাদের মধ্যে থাকতেই পারে that preserve the information content in original relations but reduce the ill condition. Another widely used approach to model specification is variable elimination. That is, if x1, x2, and x3 are nearly related, eliminating on regressors may be helpful in combating multicollinearity. অর্থাৎ যেটা তিনটার মধ্যে ভেরিয়েবল গুলো যদি খুব লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তখন আমরা কি করি, কোনো একটা রিগ্রেশনসকে আমরা যদি বাদ দিয়ে দেই, সেক্ষেত্রেও আমরা মাল্টিকলিনিয়ারিটিকে অ্যাভয়েড করতে পারি বা এখানে থাকবে না। এইগুলো হচ্ছে একটা মডেল স্পেসিফিকেশন। আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে মডেল রিডিফাইন করা অথবা কোনো একটা ভেরিয়েবলকে এলিমিনেট করা, যে ভেরিয়েবল গুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বা লিনিয়ারলি রিলেটেড, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে মাল্টিকলিনিয়ারিটি থেকে দূরে থাকতে পারি। তো এই একটা রিডিফাইন আর হচ্ছে ভেরিয়েবল এলিমিনেট, এগুলো তোমরা মেইন দুইটা পয়েন্ট এখানে মডেল স্পেসিফিকেশনে মেইন দুইটা পয়েন্ট আমরা একটু বললাম। ইউজ অফ এডিশনাল অর নিউ ডাটা। আমরা যদি কোনো ক্ষেত্রে মডেলের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো কারণে মাল্টিকলিনিয়ারিটি বা বেশি অ্যারেঞ্জ করতে পারে, লার্জার স্যাম্পল সাইজ, এই সব কারণে হতে পারে, তখন আমরা কি করব, কিছু এডিশনাল ডাটা ইউজ করতে পারি। যেমন বলা হয়েছে যে multicollinearity is a simple feature. It is possible that the another sample involving the same variable's collinearity may not be or so serious as in the first sample. ঠিক আছে? Sometimes simply interchanging the size of sample may attend the collinearity problem. If one issues more data or increase the sample size, the effects of multicollinearity on standard errors will decrease. তাহলে আমরা যদি স্যাম্পল সাইজটাকে বড় করে ফেলি, খুব ছোট হলেও সেক্ষেত্রে কিন্তু মাল্টিকলিনিয়ারিটি দেখা যেতে পারে। যে আমরা কোনো ক্ষেত্রে স্যাম্পল সাইজটাকে বড় করে সেখানে যদি আমরা এরর ভেরিয়েন্সটাকে কমাই, সেক্ষেত্রে কিন্তু আমরা মাল্টিকলিনিয়ারিটিটা অ্যাভয়েড করতে পারি, বা এটা রেমেডির একটা ওয়ে। অর্থাৎ এডিশনাল অর নিউ ডেটা। দেন আমরা বলতে পারি রিডস রিগ্রেশন একটা আছে। রিডস রিগ্রেশনের মাধ্যমেও কিন্তু মাল্টিকলিনিয়ারিটি রেমেডি করা যায় বা কমানো যায়। when the method of least square is to apply non-orthogonal data, very poor estimates of the regression coefficients can be obtained. The problem with the method of least square is the requirement that beta estimated be an unbiased estimator of beta. The Gauss-Markov property assured that the least square estimator has minimum variance in the class of unbiased linear estimators. তাহলে আমরা যদি least regression use করে থাকি, one way to alleviate this problem is to drop the requirements that the estimator of beta be unbiased. তাহলে আমরা যেন আমরা এমন একটা রিকোয়ারমেন্ট ইউজ করব যেখানে বিটা বি আনবায়াসড হবে, সেই ক্ষেত্রে আমরা এভাবে রিগ্রেশনের মাধ্যমে মাল্টিকলিনিয়ারিটি দূর করতে পারি। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা যদি bias estimator of beta is found, say beta star আমরা নিলাম, আমরা এর আগে প্রমাণগুলো দেখেছি, তোমরা থার্ড এরও করে আসছো, একটা নিউ এস্টিমেটর যদি সেটা smaller variance than the unbiased estimator, the mean square error of beta is defined as mean square beta star estimate। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেই ক্ষেত্রে নিউ এস্টিমেটর, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই unbiased estimator variance of beta star biasing beta star square
তার মানে দেখা যাচ্ছে যে by allowing a small amount of bias beta star, the variance of beta can be made small such that mean square of beta star is less than the variance of the unbiased estimator of beta. তাহলে আমরা নতুন একটা ভেরিয়েন্স একটা নতুন এস্টিমেটরকে ইনক্লুড করে এই রিগ্রেশনের মাধ্যমে আমরা মাল্টিকোলিনিয়ারিটি থেকে রেমেডি বের করতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। এটার মাধ্যমে কিন্তু একটা ওয়ে যে কিভাবে মাল্টিকোলিনিয়ারিটি লেস করা যায়। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা মডেল y is equal to x beta plus error x prime x t t prime, where a হচ্ছে diagonal lambda 1 lambda 2, lambda p is an p by p diagonal matrix of the eigenvalues of x prime x, and t is a p by p orthogonal matrix, ঠিক আছে, whose columns are the eigenvectors associated with lambda 1 lambda 2 up to lambda 2. Then the above model can be written as y is equal to x t t prime beta plus error t t prime intermediate matrix z alpha plus error where z is equal to xt or alpha is equal to t prime b. তাহলে আমরা কি পাচ্ছি, z prime z actually আমরা পাচ্ছি a। তো প্রিন্সিপাল কম্পোনেন্ট রিগ্রেশনের মাধ্যমে মাল্টিকোলিনিয়ারিটি লেস করা যায়। নেক্সট আমরা কনক্লুশনে দেখি, multicollinearity does not affect the properties of the OLS estimator. The estimator remain unbiased and efficient, but the fact is that when multicollinearity is present in the data, then OLS estimators are imprecisely estimated. If the goal is simply to predict y from a set of x variables, then multicollinearity is not a problem. The predictions will still be accurate, and the overall R square quantifies how well the model predicts the y values. If the goal is to understand how the various x variables impact y, then multicollinearity is a big problem. অর্থাৎ মাল্টিকোলিনিয়ারিটি থাকলে যে সবকিছু প্রবলেম হবে এমন কোনো কথা না। মাল্টিকোলিনিয়ারিটি যদি if the goal is to understand how the various x variable impact y, ঠিক আছে, আমরা যদি দেখতে যাই যে এই x ভেরিয়েবল গুলো y ভেরিয়েবলের উপরে কতটুকু ইমপ্যাক্ট করতেছে, এটা যদি আমরা মেজার করতে যাই বা এটা যদি আমরা বুঝতে চাই, তখনই কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। কারণ এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে বেশ লিনিয়ারিটি রিলেশন থাকলে y এর উপরে x এর ইন্ডিভিজুয়াল ইমপ্যাক্ট গুলো বের করা খুব কঠিন হয়ে যায়, তখন কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি একটা মেইন প্রবলেম। তাহলে আমরা আজকে যা যা দেখলাম এগুলো তোমরা আশা করি থিওরিটিক্যালি আমরা বোঝানোর চেষ্টা করেছি, যে অনেক ইম্পর্টেন্ট বিষয় ছিল আজকেরটা, যে মাল্টিকোলিনিয়ারিটির কিভাবে আমরা রিমুভ করতে পারি, এবং অনেক অনেক পড়া আজকে হয়ে গেছে আমাদের। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা প্রথমেই কিন্তু আমরা দেখেছিলাম যে খুব ইম্পর্টেন্ট বিষয় ছিল যে 8 ways to detect multicollinearity, ডিটেক্ট করার মাল্টিকোলিনিয়ারিটি ডিটেক্টের যে 8টা ওয়ে ছিল, এটা কিন্তু আমরা আজকে দেখলাম, ঠিক আছে। এই 8টা ওয়ে দেখার পরে আমরা কিন্তু গিয়েছি যে why is multicollinearity is a problem, এটা আমরা আলোচনা করলাম, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল। সোর্স অফ মাল্টিকোলিনিয়ারিটি আমরা গত ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আবার একটু রিমাইন্ডার দিলাম, কিছু নতুন নতুন পয়েন্ট আমরা পেয়েছি, তোমরা সেগুলো ইনক্লুড অ্যাড করে নিবে একটার সাথে, যেটা বাদ থাকে বা এগুলো অ্যাড করে নিবে, তাহলে তোমাদের অনেক ক্লাস নোট গুলো অনেক ডেভেলপ করা যাবে। এটা নিজেরাই তোমরা চেষ্টা করবা যে একটা এক সাথে 2-3টা পয়েন্ট আমরা পেয়ে যাই, যত পয়েন্ট আমরা অ্যাড করতে পারবো আমাদের কিন্তু নাম্বারটা তো ভালো পাওয়া যাবে। এখানে আমরা কনসিকুয়েন্সেস অফ মাল্টিকোলিনিয়ারিটি দেখলাম এখানে, দেন আমরা দেখেছি রেমেডিস অফ মাল্টিকোলিনিয়ারিটি, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল তোমাদের জন্য। এখানে অনেকগুলো পয়েন্ট পেয়েছি, মডেল স্পেসিফিকেশন,
নেক্সট আমরা দেখেছি ইউজ এডিশনাল আর নিউ ডেটা, তারপরে দেখছি রিগ্রেশন, হ্যাঁ, তারপরে প্রিন্সিপাল কম্পোনেন্ট রিগ্রেশন। এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় ছিল। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো এবং এই বিষয়গুলো বারবার তোমরা দেখবে, বারবার চেষ্টা করবে পড়ে ফেলার, বা বই কিছু কিছু বই রেফারেন্স থাকে সেগুলো তোমরা দেখবে, নেটে সার্চ দিবে এই টপিক সংক্রান্ত কি কি পাওয়া যায়, তাহলে তোমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারবে, ইমপ্রুভ করতে পারবে। কাজেই তোমরা কিন্তু সবসময় পড়ার সাথে টাচে থাকতে হবে, না হলে অনেকগুলো কোর্স তোমাদের করতে হয়, এক একটা কোর্সের এক একটা ব্যাখ্যা আছে, তো এগুলো মাথায় নিতে হলে বারবার তোমাদের স্টাডি করতে হবে। কাজে আমি চাই তোমরা এগুলো বারবার স্টাডি করো এবং নিজেকে যতটা পারো রিচ করো। যত রিচ করবে তুমি তত নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, নিজের রেজাল্ট ভালো করতে পারবে। তো সেগুলোর দিকে আশা করি তোমরা এখন থেকে বেশ মনোযোগ হবে এবং পড়াশোনার সিরিয়াসনেস তো থাকতেই হবে, না হলে কিন্তু ভালো রেজাল্ট করা যাবে না। তোমরা এবার দেখেছো আমাদের ফোর্থ ইয়ারের ছেলেরা ভালো রেজাল্ট করেছে, আশা করবো তোমরা অনেক ভালো রেজাল্ট করবে, এই আশা ব্যক্ত রেখে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।